সন্ধ্যার সময় সীমার কানের কাছে মুখ নিয়ে সীমার মা জোবেলা খাতুন কুবুদ্ধি দিতে লাগলো। মা ও মেয়ে বারান্দায় দাঁড়িয়ে কুবুদ্ধির জাল বুনছে সীমার নিজের শ্বশুরের বিরুদ্ধে। এমন সময় সোহাগের বাবা জলিল মৃধা বারান্দার কাছ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বারান্দায় চোখ পড়তে মা মেয়ের কানাকানি দেখে তার সন্দেহ হলো, তাই আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলো। জামেলা খানম বলল, যেভাবেই হোক এই বাড়ি থেকে তোর শ্বশুরকে তাড়াতে হবে, কারণ উনি থাকতে তোর সংসারে এসে আমি রাজত্ব করতে পারবো না। সীমা বলল, আম্মা কিভাবে কি করবে? মিথ্যে কলঙ্ক দেব? কিভাবে দেব? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। তোর শ্বশুর রাতে যখন রাতের বেলা ঘুমাতে যাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেব। কিভাবে খাওয়াবে? সে তো গভীর রাতে ঘুম ভেঙে গেলে পানি খায়, বিছানার পাশে পানির গ্লাস রাখে। আমি আজ রাতে তোর শ্বশুর ঘুমাবার পরে চুপি চুপি তোর শ্বশুরের রুমে গিয়ে পানির গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আসবো। তারপর কি করবে আম্মা? পানি খেয়ে অজ্ঞান হয়ে যখন ঘুমাবে তখন তোকে আমি ডাকবো। তুই আর আমি তোর শ্বশুরকে তুলে নিয়ে আমার রুমে আমার বিছানায় শুয়ে দিবি। তারপর সকালে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, তুই জামাইকে নিয়ে আসবি। তখন আমি কান্না করতে করতে বলবো, জামাই বাবাজি, তোমার চরিত্রহীন বাবা আমার রুমে এসেছে আমার সর্বনাশ করতে। তারপর দেখবি খেলা কারে কয়। সীমা মায়ের বুদ্ধি শুনে অবাক হয়ে বলল, আম্মা দারুণ বুদ্ধি করেছো। জলিল মৃধা মা মেয়ের কথা শুনে অবাক হয়ে আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলল, আমার বেআইনের বুদ্ধির কাছে তো হিটলারও ফেল। বুঝলাম, আমার আবার মাঠে নামতে হবে। এবার বেআইন খেলা হবে। ভাবতে ভাবতে আস্তে করে বাসার ভেতরে চলে গেল। গভীর রাতে জামেলা খানম তার বুদ্ধির কারিশমা দেখাতে আস্তে আস্তে জলিল মৃধার রুমের ভেতরে ঢুকলো। বিছানার কাছে গেল, টেবিলের উপরে রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে ঘুমের ওষুধ ঢেলে দিয়ে চামচ দিয়ে গুলে দিল। এমন সময় রুমের লাইট জ্বলে উঠল। জমেলা খানম চমকে উঠল। জলিল মৃধা মুচকে হাসতে হাসতে দরজা বন্ধ করে দিয়ে বিছানার কাছে আসতে জমেলা খানমের হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। জলিল মৃধা বলল, কি বেআইন, এত রাতে আমার রুমে কি করেন? জমেলা খানম আমতা করে বলল, না বেআই, তেমন কিছু না। আপনি গ্লাসের পানিতে ঘুমের ওষুধ মেশালেন, আমাকে ঘুম পাড়িয়ে কত কিছু করবেন, জলিল মৃধাকে বাসা ছাড়া করবেন, আরো কত কি। জামেলা খানম মেয়ের শ্বশুরের মুখে এমন কথা শুনে চমকে উঠল। ভয়ে আতঙ্কে ঘামতে লাগলো। বেআইন, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? এবার কিন্তু আমি আপনাকে ছাড়বো না। অনেক দিনের উপোস আমি, এবার একটু গলাটা ভিজিয়ে নিতে হয়। এই বলে আস্তে আস্তে জমেলা খানমের কাছে আসতে লাগলো। বেআই, আপনি এমন করছেন কেন? বেআই, আর সামনে আসবেন না, আমার ভুল হয়েছে, আমায় মাফ করুন। কে শুনে কার কথা? ছেলের শাশুড়িকে কপাত করে ধরে বিছানায় শুয়ে পড়ল। জমেলা খানম আকতি মিনতি করতে লাগলো, কে শুনে কার কথা? বেশি বাড়াবাড়ি না করে চুপ থাকুন। আমি আজ বিনা দোষে দোষী হতে চাই না, দোষ করেই দোষী হতে চায়। জমেলা খানম কান্না করতে করতে বলল, বেআই, আমি আপনার বিয়ের আমানত, প্লিজ খেয়ানত করবেন না। কোনো অনুনয় বিনয়ে কাজ হলো না। জলিল মৃধা তার খাইশ পূরণে ব্যস্ত হয়ে পড়ল। সকালবেলা জমেলা খানম গোসল করে ওয়াশরুম থেকে বের হতে সীমার সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। আম্মা, তুমি এত সকাল সকাল গোসল করলে কেন? গত রাতের কাজের কি করলে? আমাকে ডাকলে না কেন? ডানে বামে তাকিয়ে জমেলা খানম সীমাকে ধরে হাও মাও করে কান্না শুরু করলো। সীমা অবাক হয়ে বলল, আম্মা তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? মারে, আমি এখন সোজা হয়ে হাঁটতে পারছি না, কোমরে প্রচন্ড ব্যথা। কেন, কি হয়েছে তোমার? তুই আমাকে ধরে রুমের ভেতরে নিয়ে চল, তারপর তোকে আমি বলছি। সীমা তার মাকে ধরে রুমের দিকে পা বাড়ালো। জামেলা খানমকে বিছানায় বসিয়ে সীমা পাশে বসলো। আম্মা, এবার বলো তো কি হয়েছে তোমার? গত রাতে সব ঘটনা কান্না করতে করতে জমেলা খানম সীমাকে গত রাতে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে সীমা রেগে উত্তেজিত হয়ে বলল, আম্মা চলো, এখনই থানায় যাব, ওই বুড়ো বেটার নামে মামলা করব। না না মা, এমন ভুলেও করা যাবে না। কেন আম্মা, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছি। কারণটা কি বলো তো? আমি গভীর রাতে রুমে ঢুকেছি, গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়েছি, সবকিছু ওই বুড়ো বেটা ভিডিও করে রেখেছে। এখন আমরা যদি মামলা করতে চাই উল্টো আমরাই ফেসে যাব। সীমা এখন কি করবে বুঝতে পারছে না। শ্বশুরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়ে গেল। এই ফাঁদে পড়ার আগে কি হয়েছিল চলুন আমরা একটু দেখে আসি। বিয়ের পর থেকে সীমা তার শ্বশুর জলিল মৃধাকে দেখতে পারতো না। সীমা মনে মনে চাইতো তার শ্বশুরকে তার স্বামী বৃদ্ধাশ্রমে রেখে আসুক আর তার মা বাবা তার কাছে এসে থাকুক, এমনটা ভাবছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে বেডরুম থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই সীমা তার মাকে জড়িয়ে ধরে অবিরত কান্না করতে লাগলো। জমেলা খানম সীমাকে সান্ত্বনা দিয়ে বলল, আর কান্না করিস না, আমি যখন এসে পড়েছি তখন এর একটা বিহিত করেই ছাড়বো। আমি কি পারি সেটা তুই ভালো করেই জানিস, কিন্তু তুই আমার মেয়ে হয়ে শুধু ভ্যাবে করে কান্না করতেই পারলি, এতদিনের কাজের কাজ কিছুই করতে পারলি না। সীমা বলল, আমি কি করব, তোমাদের জামাই তো আমার কোনো কথাই শোনে না। আমি যখন এসেছি তখন তুই আর চিন্তা করিস না,
সোহাগ কিভাবে কথা শুনে সেই ব্যবস্থা আমি করছি। আরে নিজের জামাইকে লাঠির মতো ঘুরিয়ে হাতের তারাই রাখি, আর সোহাগ তো মেয়ের জামাই, ওকে আরো এক চক্কর বেশি ঘুরাবো। ভেবে না করে চল নাস্তা খাবো বলেই বাসার ভেতরে চলে গেল। বিকেলবেলা সোহাগ অফিস থেকে এসে ড্রয়িং রুমের সোফায় বসে পা থেকে শু খুলছিল। এমন সময় জোমেলা খানম পাশে গিয়ে বসে বলল, বাবা কেমন আছো তুমি? সোহাগ তার শাশুড়িকে ততটা পছন্দ করে না, কারণ সোহাগ ভালো করেই জানে সে একজন মতলববাজ মহিলা, যেখানে সেখানে প্যাচ লাগানো তার স্বভাব। তারপরও স্বভাবসুলভ আচরণে বলল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো তো ছিলাম, কিন্তু তোমরা যে ভালো নেই সেটা দেখেই খারাপ লাগছে। কি বলেন? আমরা ভালো নেই আপনাকে কে বলেছে? আল্লাহর রহমতে যেভাবে আছি তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। না মানে সীমা বলেছিল তুমি সকালে ঘুম থেকে উঠে ভীষণ কষ্ট করা শুরু করে দাও, তোমার বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, নাস্তা বানিয়ে খাইয়ে তারপর অফিসে যাও। আপনার মেয়ে সত্যি বলেছে, কিন্তু একটা কথা বলতে হয়তো ভুলে গেছে, আমি কিন্তু আপনার মেয়ের জন্য নাস্তা তৈরি করে রেখে তারপরও অফিসে যায়। এটা তো প্রত্যেক স্বামীর দায়িত্ব, স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করা। আম্মা তাহলে স্ত্রীর দায়িত্ব কি? দুপুর 12টা পর্যন্ত ঘুমানো? আসলে আম্মা সীমা ঠিক আপনার মতো হয়েছে। আমার শ্বশুর আব্বা আজ পর্যন্ত একটা দিনও আপনার হাতের নাস্তা সকালবেলা খেতে পারিনি, আর আমি কিভাবে নাস্তা আশা করব? না মানে বলছিলাম কি, তোমার কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লাগলো, তাই বলছিলাম আমাদের বাসা থেকে খুব কাছে খুব উন্নত মানের একটা বৃদ্ধাশ্রম আছে, তুমি চাইলে কিন্তু তোমার বাবাকে সেখানে রাখতে পারো। সোহাগ মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি চাইলে আরেকটা জিনিস করতে পারি, আপনার জন্য পাবনা মেন্টাল হসপিটালে একটা সিট বুকিং দিতে পারি। বলেই সোহাগ দাঁড়িয়ে বেডরুমের দিকে চলে গেল। সোহাগের কথা শুনে জোমেলা খানম সাপের মতো ফোঁস করতে লাগলো। সীমা বিছানায় শুয়ে আছে। সোহাগ রুমে ঢুকতে বিছানা থেকে উঠে সোহাগের পাশে দাঁড়িয়ে বলল, আম্মা এসেছে দেখেছো? হ্যাঁ দেখলাম তো। তোমার সাথে কথা হয়েছে? কথা হয়েছে। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিলাম তোমার মায়ের জন্য পাবনা পাগলাগারো তো একটা সিট বুকিং দেবো। কি সব উল্টোপাল্টা বলছো তুমি? সোহাগ সীমার গালে কষে একটা চর বসিয়ে দিল। সীমা গাল চেপে ধরে বলল, তুমি আমাকে মারলে কেন? মারলাম এই জন্য যে যাতে তোর জ্ঞান ফিরে আসে। তুই তো তোর মায়ের মতো দিন দিন জ্ঞান শূন্য হয়ে পড়ছিস। তোর মাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাবো শুনে তোর কাছে মনে হলো আমি উল্টোপাল্টা বলছি, আর তোরা আমার জন্মদাতা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে প্ল্যানিং করছিস, তাতে একটা চর কি তোর প্রাপ্য নয়? তুই বল, তুই কি পারবি তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? সীমা বলল, আমার মাকে কেন বৃদ্ধাশ্রমে রাখবো? তাহলে আমার বাবাকে কেন আমি বৃদ্ধাশ্রমে রাখবো বল? সীমা চুপ করে দাঁড়িয়ে রইল। এই বাড়ি আমার বাবার, ব্যবসা বাণিজ্য আমার বাবার। 5 বছর বয়সে মা মারা যাওয়ার পর আমার বাবা আমার কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেনি, আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আর তুই আর তোর মায়ের কথায় আমি আমার সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? তোরা কিভাবে ভাবলি? প্রয়োজনে তোকে আমি ডিভোর্স দেব। বলেই সোহাগ ওয়াশরুমের দিকে চলে গেল। সীমা সোহাগের কথা শুনে রাগে ফোঁস করতে লাগলো। তারপর থেকে মা মেয়ে ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো, কিন্তু আজ এই ভয়াবহ পরিণতির শিকার হতে হলো। জোমেলা খানম ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না। সীমা তার মায়ের কষ্টে কষ্ট পাচ্ছে। জোমেলা খানম বলল, তোর শ্বশুরকে আমি যা ভেবেছিলাম সে আসলে তা নয়, সে খুব ডেঞ্জারাস। তুই আর তার পেছনে লাগতে যাস না মা। আচ্ছা আম্মা, আর লাগবো না, আমি আর তোদের বাসায় থাকবো না, এক্ষুনি আমার বাসায় চলে যাব। সীমা তার মাকে যেতে দিতে চাইছে না, কিন্তু জোমেলা খানম ভয়ে থাকতে চাইছে না। প্রিয় ভিউয়ার্স, ইট মারলে পাটকেল খেতে হয়, তার বড় উদাহরণ জোমেলা খানম। বুড়ো বয়সে 12টা বাজালো তার মেয়ের শ্বশুর। গল্পটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।